মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। চিতোর তখনও পাঠানের হস্তগত হয়নি। মেওয়াড়ে তখনও রানা ভীম সিংহের অটুট প্রতাপ। মহারানা লক্ষণ সিংহের সুশাসনে দেশ যখন শান্তিতে সুখে ধনে ধান্যে পরিপূর্ণ, সেই সময় একদিন যুবরাজ হরিসিংহ দলবল নিয়ে শিকারে গিয়েছিলেন। আন্ধোয়া বনের ধারে উজলা গ্রামে মেঠো রাস্তায় শিকারীর দল রাজকুমারের সঙ্গে সঙ্গে শিকারের পেছনে ছুটে চলেছিল। শিকার একটা ছুচলো মুখ দাঁতালো বরাহ। বেলা দুপুরে মেঠো রাস্তায় অনেকখানি ধুলো উড়িয়ে অনেক দূর ছুটে গিয়ে সেই বরাহ একটি জনার ক্ষেতের ভেতর ঝাঁপিয়ে পড়ল। সেখানে ঘোড়া চলে না, তীর তো ছোটেই না। ক্ষেতের মাঝে মাচার ওপর দাঁড়িয়ে এক রাজপুতের মেয়ে এই তামাশা দেখছিল। পরনে তার পিলা উড়নি, নীল আঙ্গিয়া। রাজকুমারের গায়ে ছিল সবুজ দোপাট্টা। দুজনের চোখ দুজনের ওপর পড়েছিল। শিকারের আশায় হতাশ হয়ে হরিসিংহ যখন বুনাস নদীর তীরে আমবাগানে ফিরে চলেছিলেন, ক্ষেতের ভেতর থেকে রাজপুতের সেই মেয়ে সেই সময় বরাহটা মেরে শিকারীদের ভেট দিয়ে গেল। রাজকুমার জিজ্ঞেস করলেন, कैसे मारा? বালিকা বল্লমের মতো সিধে একটা জনারের শীষ দেখিয়ে বললে, इसी से घायल किया। তার ধুলোমাখা কালো চুলগুলি সাপের ফনার মতো সুন্দর মুখের চারিদিকে বড় শোভা ধরেছিল। তার সুডৌল হাতে পিতলের কাঁকন সূর্যের আলোয় সোনার মতো কেমন ঝকঝক করছিল। বুনাস নদীর তীরে আমবাগানের শীতল ছায়ায় সেই কথাই ভাবতে ভাবতে রাজকুমারের তন্দ্রা আসছিল। সবুজ ক্ষেতের মাঝে মাটির ঢেলা ফেলে পাখি আর ছাগল তাড়াতে তাড়াতে মেয়েটিও রাজকুমারের কথা ভাবছিল কিনা কে জানে। কিন্তু একসময় তার হাত থেকে ঠিকরে একটা মাটির ঢেলা সেই আমবাগানের ধারে ঘোড়ার পায়ে এসে লাগলো। হঠাৎ ঘোড়ার তড়বড় শব্দ শুনে চমকে উঠে রাজকুমার চেয়ে দেখলেন আমবাগানের ফাঁকে একটুখানি সবুজ ক্ষেত, তারই মাঝে সেই নীল আঙ্গিয়া, পিলা ওড়নি কৃষক নন্দিনী। পশ্চিম বাতাসে অড়হরের ক্ষেতে ঢেউ উঠেছে। একদল টিয়া পাখি ঝাঁক বেঁধে উড়ে চলেছে। বেলা শেষে দিনের আলো নিবু নিবু। পাথরের মতো পরিষ্কার আকাশ, তার কোলে কালো মেঘের সরু রেখা। রাজকুমার শিকার শেষে বাড়ি চলেছেন। নদীর ধারে যেখানে গ্রামের পথ আর মাঠের রাস্তা এক হয়েছে, সেইখানে দুজনে আবার দেখা হলো। বালিকা মাথায় দুধের কলসি নিয়ে মাঠ ভেঙে গ্রামে চলেছে, সঙ্গে দুটি চিকন কালো ছানা ভৈঁস। মির্চি গল্প গোল্ড মাইনে তোমাকে স্বাগত। সে কতকাল আগের কথা। ভারতবর্ষের পশ্চিম দিকে মরুভূমি ঘেরা রাজ্য রাজস্থান। সেই রাজ্যে রাজত্ব করত রাজপুত রাজারা। এই রাজপুতরা ছিল বীর এবং সাহসী এক জাতি, যারা নারী পুরুষ নির্বিশেষে দেশের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি আত্মসম্মান রক্ষার জন্য লড়াই করে গেছিল আপোষহীনভাবে। চলো তোমাদের আজ সেই রাজপুতদের বীরত্বের রোমাঞ্চকর গল্প শোনাই। অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প হামবীর। পরদিন উজলা গ্রামের সেই বালিকার ঘরে বিবাহের প্রস্তাব নিয়ে রাজকুমারের দূত এলো। বালিকার পিতা চন্দাস বংশের চৌহান রাজপুত। তিনি কিছুতেই গিলহট বংশে কন্যাদান করতে সম্মত নন। অগত্যা রাজকুমার হতাশ হয়ে রাজ্যে ফিরলেন। এদিকে সেই বৃদ্ধ রাজপুতের ঘরে গৃহিণীর কাছে পাড়াপড়শির দুয়ারে লাঞ্ছনা গঞ্জনার সীমা পরিসীমা রইল না। এমন কাজও করে? হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে আছে? যেমন বুদ্ধি তেমনি চিরটাকাল চাষাই হয়ে থাকো। বুড়ো কিন্তু সকলের কথায় একই জবাব দিত। তোমরা যাই বলো, আমি কিন্তু লক্ষ্মীকে কখনোই রাজবাড়িতে 500 দিনের দাসী করে দিতে পারিনি।
তার চেয়ে আমার মেয়ে গরিবের ঘরে গিন্নি হয়ে থাক, সে ভালো। কিন্তু বুড়োর প্রতিজ্ঞা বেশি দিন রইল না। চিতোর থেকে দূত এলো। পদ্মিনী রানী লিখেছেন, আমি নিঃসন্তান, তোমার কন্যাকে ভিক্ষা চাই। আমার আশীর্বাদে চিতোরের রাজলক্ষ্মী তোমার বংশকে বরণ করুন। সতীর কথা ব্যর্থ হয় না। লক্ষ্মীর সন্তান যে চিতোরের সিংহাসনে বসবে সে বিষয়ে আর সন্দেহ রইল না। ধুমধাম করে আলো জ্বালিয়ে ঘোড়া সাজিয়ে বর বেশে যুবরাজ এলেন, যেন কোনো স্বপ্নের রাজ্য থেকে। রাজপুত্র এসে উজলা গ্রামে উদয় হলেন। আনন্দে আলোয় নাচে গানে সমস্ত গ্রাম এক রাত্রের মতো উৎফুল্ল হয়ে উঠল। সুখের বাসর আনন্দের মধ্যে কখন কাটল বোঝা গেল না। এক বৎসর পরে যুবরাজ লক্ষ্মী রানীকে আর 1 মাসের শিশু রাজপুত্র হাম্বিরকে উজলা গ্রামে রেখে পাঠানের সঙ্গে যুদ্ধে গেলেন। সে যুদ্ধে যে গেল তাকে আর ফিরতে হলো না। রানা গেলেন, রাজপুত্রেরা গেলেন, ভীমসিংহ গেলেন, রানী পদ্মিনী, রাজবধূ, রাজমাতা সকলে গেলেন। চিতোর লক্ষ্মী অন্তর্ধান করলেন। রইলেন কেবল উজলা গ্রামে হাম্বিরকে নিয়ে রানী লক্ষ্মী, আর কৈলোরের কেল্লায় মেবাড়ের রানার বংশধর অজয় সিংহ। একদিকে সরনাল বলে একখানি ছোট গ্রাম, আর একদিকে আরাবল্লী পর্বত, মাঝে একটি ছোট পাহাড়ের ওপর কৈলোরের পুরাতন কেল্লা। একসময় পাহাড়ি ভিলদের শাসনে রাখার জন্য এই কেল্লা প্রস্তুত হয়েছিল। তখন চিতোরের মহারানারা বছরের মধ্যে প্রায় 4 মাস এখানেই কাটাতেন। তখন কেল্লার শ্রী ছিল এক। তারপর পাহাড়ি জাত যখন ক্রমে অধীন হয়ে শত্রুতা ছেড়ে বশ্যতা মানলে, তখন আর বড় একটা এখানে আসার প্রয়োজন হতো না। কচ্ছিৎ 2-1 রাজকুমার শিকারে এসে রাত্রিবাস করে যেতেন। কেল্লাও ক্রমে ভেঙে চুরে বন জঙ্গল আর কাঁটা গাছে পরিপূর্ণ হয়েছিল। ঝড় বৃষ্টি বিদ্যুতের মাঝে চিতোরের রানা লক্ষণ সিংহের বংশধর রাজ্যহারা অজয় সিংহ স্ত্রী পুত্র পরিবার নিয়ে একদিন এই কেল্লায় আশ্রয় নিলেন। সে দুঃখের রাত কি দুঃখে কেটেছিল কে বলবে। মাথার উপরে ফাটা ছাদ দিয়ে বৃষ্টির ধারা পড়ছে। ঘরের কোণে ইঁদুরের ফুটখাট, বাদুড়ের ছটাপট। রাজার ছেলে, রাজার বউ, তারই মাঝে ভিজে ঘরে খড়ের বিছানায় ঘোড়ার কম্বল ঢাকা দিয়ে রাত কাটালেন। সকালে গ্রামবাসীরা রাজা দেখতে এসে দেখলে তাদের রাজার বসবার সিংহাসন, শোবার খাটিয়া নেই। রাজার রানী, রাজার ছেলে ঘোড়ার কম্বলে বসে আছেন। মেবাড়ের রানা অজয় সিংহ আজ কোথায় সোনার সিংহাসনে রাজছত্র মাথায় দিয়ে বসবেন? রানীমা কোথায় 2 রাজকুমার অজিম সিংহ আর সুজন সিংহকে নিয়ে গজদন্তের পালঙ্কে আরাম করবেন? তা নয়, তাঁদের এই দুর্দশা। গ্রামবাসীরা তখনই যত্ন করে কেল্লা পরিষ্কার করতে লাগলো, ঘর সাজাতে লাগলো। গ্রামের জোরদার গজদন্তের খাট সিংহাসন, কিংখাবের সুজনি, জরির চাঁদোয়া, শ্বেত চামর, চন্দনের পাখা, রূপার প্রদীপ, সোনার বাটা, শ্বেত পাথরের বাসন এনে হাজির করল। ক্ষেত থেকে চাষির মেয়েরা তরিতরকারি, ঘিয়ের মটকি, দুধ দেবার গাই, ঘোড়ার ঘাস নিয়ে হাজির হল। দেখতে দেখতে সাজ সরঞ্জামে কেল্লার শ্রী ফিরে গেল। সন্ধ্যার সময় গ্রামবাসীরা তাদের রাজার মুখে, রানীর মুখে, 2 রাজপুত্রের মুখে হাসি দেখে তবে বিদায় হল। ভক্ত প্রজার প্রাণপণ সেবায় অজয় সিংহ সব দুঃখ ভুললেন। কেবল চিতোর যে এখনো পাঠানের হস্তগত, এই দুঃখ তার মন থেকে কিছুতেই গেল না। তিনি প্রায় দীর্ঘশ্বাস ফেলে বলতেন, হায়, সূর্য এখনো রাহুগ্রস্ত। কবে গ্রহণ শেষ হবে তা কে জানে। সেই সুদিনের প্রতীক্ষা করে আমায় কতকাল থাকতে হবে কে বলতে পারে। দিন যেতে লাগলো।
কিন্তু যে সুদিনের প্রতীক্ষায় অজয় সিংহ রইলেন, সেই সুদিন বুঝিবা আর এলো না। পাঠানের হাত থেকে চিতর উদ্ধার করতে অজয় সিংহ প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু তার লোকবল অর্থবল কোথায়? বড় আশা ছিল দুই রাজকুমার অজিম সিংহ আর সুজন সিংহ বড় হয়ে পিতৃরাজ্য উদ্ধারের চেষ্টা করবে, কিন্তু হায়, বিধাতা সে সাধেও বাদ সাধলেন। সেদিন বর্ষাকাল, মেঘের ঘটা আরাবল্লী পর্বতের শিখরে শিখরে কাজলের মতো ছায়া ফেলেছে। গ্রামের ওপর, ক্ষেতের ওপর দিয়ে আলো আঁধারের খেলা চলছে। দুই রাজকুমার শিকারে বেরিয়েছেন, রাজা রানীতে মহলের ভিতরে একলা রয়েছেন। সন্ধ্যা হল, রাজকুমারেরা ঘরে ফিরছেন না। রানীমা এক একবার খোলা জানলায় চেয়ে দেখছেন। দেখতে দেখতে পশ্চিম মেঘের তীরে একটুখানি সোনার ঢেউ খেলিয়ে সূর্যদেব অস্ত গেলেন। রাত্রির অন্ধকার মেঘের অন্ধকারে গাঢ়তর হয়ে এলো। রানীমা রাজার সঙ্গে কথা বলছেন আর বারে বারে জানলার পানে চেয়ে দেখছেন। রাজা বললেন, তোমায় আজ আনমনা দেখছি যে। কে জানে আজ প্রাণটা কেমন করছে। বলে রানীমা উঠে গেলেন। দাসী ঘরে এসে প্রদীপ দিয়ে গেল। টুপটাপ করে ক্রমে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। রানীমা মলিন মুখে ফিরে এসে বললেন, এরা যে দু ভাই সকাল থেকে শিকারে গেল, এখনো এলো না কেন? শুনে রানা বলে উঠলেন, সে কি, এখনো এরা ফেরেনি? এই ঝড় বৃষ্টিতে দুজনে কোথায় রইল? বলতে বলতে কেল্লার উঠোনে লোকের কোলাহল শোনা গেল। তখন মেঘ কেটে গিয়ে চন্দ্রোদয় হচ্ছে। রাজা রানী দেখলেন জনাকয়েক গ্রামবাসী কাকে যেন ধরাধরি করে নিয়ে আসছে। একজন দাসী তাড়াতাড়ি এসে খবর দিয়ে গেল, রানীমা দেখুন, বড় কুমার অজিম বাহাদুরের কি হয়েছে। বলতে বলতে লোকজন ধরাধরি করে রাজকুমারকে নিয়ে উপস্থিত হল। রাজা রানী শুনলেন পাহাড়ের ওপর শিকার করতে গিয়ে মুঞ্জ বলে যে ভীল সর্দার, তার ছেলের সঙ্গে সুজন বাহাদুরের হরিণ নিয়ে ঝগড়া হয়। ক্রমেই লড়াই বাধে। বড় কুমার তাকে রক্ষা করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন। রানা জিজ্ঞাসা করলেন, আর সুজন সিং কোথায় গেলেন? লোকজনেরা মাথা চুলকে বললে, আগে তিনি ভালো আছেন, আমাদের তিনি পাঠিয়ে দিলেন, নিজে একটা চটিতে গিয়ে বিশ্রাম করছেন, এই এলেন বলে। পথের ধারে চটিতে বিশ্রাম করা মানে 5 ইয়ারে মিলে সিদ্ধি টেনে আড্ডা দেওয়া। রানা বুঝলেন, বুঝেই বললেন, বিপদের সময় বিশ্রাম না করলেই নয়। লোকজন সকলে বিদায় হল। রাজা রানী, রাজবৈদ্য আর দু একজন দাসী অচৈতন্য অজিমকে ঘিরে রইলেন। সমস্ত রাত্রে রাজকুমারের চেতনা হল না। রাজবৈদ্য ঘাড় নেড়ে বললেন, আঘাত সাংঘাতিক। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজকুমার একবার চোখ চাইলেন, একবার মা বলে ডাকলেন। তারপর খাঁচা ছেড়ে পাখি যেমন উড়ে যায়, তেমনি রাজকুমারের সেই সোনার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে গেল। তারপর দিনের পর দিন কাটতে লাগল। অজয় সিংহ শোকে দুঃখে নিরাশায় দিন দিন ম্রিয়মাণ হতে লাগলেন। আর সেই দুর্দান্ত মুঞ্জ ডাকাত দিন দিন প্রবল হয়ে গ্রামবাসীদের ওপর, প্রজালোকের ওপর ঘরে ঘরে বিষম উৎপাত আরম্ভ করলে। এমনকি দুরন্ত ডাকাত এসে একদিন কৈলোরের কেল্লা পর্যন্ত লুট করে গেল। ডাকাত অজয় সিংহের মুকুট কেড়ে নিয়ে তার মাথায় তলোয়ারের চোট মেরে চলে গেল। বৃদ্ধ অজয় সিংহ, নেশাখোর সুজন সিংহ, প্রজালোককে কে রক্ষা করে? একদিকে পাঠানের উৎপাত, আর একদিকে মুঞ্জ ডাকাতের নিষ্ঠুর অত্যাচার। ওদিকে আবার চারিদিকে খবর হলো রানা আর বেশি দিন বাঁচেন কিনা সন্দেহ। রাজ্যে হাহাকার পড়ে গেল। সকলেই বলতে লাগলো, এতদিনে বুঝি সূর্যবংশের গৌরব শেষ হয়। সুজন সিংহ যে রাজ্য চালাতে পারেন এমন তো বোধ হয় না। রাজ্যের যখন এই দুরবস্থা, সেই সময় উজলা গ্রাম থেকে লক্ষ্মী রানী হাম্বিরকে নিয়ে কৈলোরে উপস্থিত হলেন।
রানার আত্মীয় স্বজন, দেশের সর্দার সামন্ত যে যেখানে ছিলেন উপস্থিত। রানা সকালে সভা করে বসেছেন। হাম্বির এসে প্রণাম করলেন। রানা আশীর্বাদ করে হাম্বিরকে কাছে বসালেন। হাম্বিরকে দেখে আজ তার দাদা অরিসিংহকে মনে হল। সেই নাক, সেই চোখ, দাদার মতো তেমনই সুন্দর বলিষ্ঠ শরীর, গলার স্বর তেমনই মধুর গম্ভীর। আজ অজয় সিংহের মনে পড়ল তার দাদা অরিসিংহ পাঠানের সঙ্গে শেষ যুদ্ধে যাওয়ার আগে তার হাতে একখানি চামড়ার থলি আর একখানি চিঠি দিয়ে বলেছিলেন, এই চিঠিতে আমার শেষ ইচ্ছা রইল, আর এই থলিতে একখানি ছোঁড়া রইল। হাম্বির বড় হলে এ দুটি তাকে দিও। রানা অজয় আজ তার সমস্ত সামন্ত সর্দারের সম্মুখে অরিসিংহের নিজের হাতের ছোড়া আর মোহর করা সেই চিঠি হাম্বিরের হাতে দিয়ে বললেন, বৎস, এটা পড়ে দেখো। তোমার পিতার শেষ ইচ্ছা কি? সে পত্রে লেখা ছিল, শ্রীরাম জয়তী, শ্রী গণেশ প্রসাদ, শ্রী কলিঙ্গ প্রসাদ, মহারাজ অধিরাজ শ্রী অরিসিংহ আদেশতু। অতঃপর অজয় সিংহজি ও মেবারের 10 সহস্র অধিকারের সামন্ত সর্দার ও জনপদবর্গকে আমার আদেশ এই যে, ভবানী মাতার ইচ্ছায় পাঠান যুদ্ধর সংকট সমরে যদি আমার স্বর্গলাভ ঘটে, তবে দেশাচার মতো ভাইজি অজয় সিংহ একলিঙ্গজির দেওয়ানি গ্রহণ করিয়া যথাবিহিত প্রজাপালন ও রাজ্য চালনা করিতে থাকিবেন, ও আমার বিধবা পত্নী রানী লক্ষ্মীও ও শিশুপুত্র হাম্বিরকে লইয়া যাহাতে সুখে স্বাচ্ছন্দ্যে উজলা গ্রামে বাস করিতে পারেন, সেজন্য উজলা গ্রাম ও তাহার সংলগ্ন সমুদয় জমিজমা রানী নিজ নামে বন্দোবস্ত করিয়া দেবেন। আমি নিজ বুদ্ধি ও বিশ্বাস মতো দেওয়ানির বন্দোবস্ত করিয়া গেলাম। কিন্তু ইতঃপর সিংহাসন লইয়া হাম্বির ও ভাইজির সন্তানগণের মধ্যে বিবাদ ঘটিবার সম্ভাবনা রইয়াছে। সে নিমিত্ত শেষ অনুরোধ এই যে, আমাদের সামন্ত সর্দার মন্ত্রীবর্গ এবং প্রজালোক যাহাকে উপযুক্ত বিবেচনায় দেওয়ানিতে বহাল করিবেন, তিনি রাজ্যাধিকারী বলিয়া সাব্যস্ত হইবেন। হাম্বির ও অন্যান্য কুমারের প্রতি আমার এই আদেশ যে, তাহারা এই উত্তরাধিকার সূত্র লইয়া বিবাদ না করেন। দেশের সংকট অবস্থা, এ সময়ে গৃহবিবাদ বাঞ্ছনীয় নয়। আমাদের মধ্যে যে কুসন্তান এই গৃহবিবাদে লিপ্ত হইবে, ভগবান একলিঙ্গের অভিশাপ যেন তাহাকে স্পর্শ করে। ইতি সংবদ 1333 চিতোরগড়। পত্রপাঠ শেষ হলে রানা সকলের দিকে চেয়ে বললেন, এখন কি কর্তব্য? রাজ্যের সমস্ত সামন্ত সর্দারি উপস্থিত আছেন। আমার ইচ্ছা এই সভাতেই সিংহাসন সুজন বাহাদুরের নাকি হাম্বিরের, এই বিষয়ে একটা মীমাংসা হোক। আমি বুঝেছি আমি আর অধিক দিন নেই, অতএব আমি বেঁচে থাকতেই উপযুক্ত এক কুমারের হাতে দেওয়ানির ভার দিতে চাই। এখন 2 কুমারের মধ্যে কে উপযুক্ত, তোমরা সকলে স্থির করো। রাজসভায় তুমুল তর্ক উঠল। সেই সময় পেট মোটা, নেশায় ঢুলুঢুলু রক্তচক্ষু সুজন সিংহ সভায় প্রবেশ করলেন। সভায় 2 দল হল। এক দল বললে, সুজন বাহাদুরের সিংহাসন পাওয়া উচিত, কেননা রাজ্য চালাতে বাহুবলের প্রয়োজন, এবং বাহুবলটা যে সুজন বাহাদুরের যথেষ্ট আছে সেটা তো সকলেই জানে। অন্য দল বলে উঠল, এ কি শুধু বাহুবলের কর্ম? রাজ্য চালাতে হলে ধৈর্য চাই, বুদ্ধি চাই। সুজন বাহাদুরের এ দুটোর মধ্যে একটাও নেই। আর সৈন্যই রাজার বল। রাজাকে যদি নিজেই লড়াই করতে হলো, তবে আমরা আছি কি করতে? আমরা তো বলি হাম্বিরকেই রাজা করা উচিত। আর অন্য দল বলে উঠল, বাপু হে, যে দিনকাল পড়েছে তাতে মুকুট মাথায় দিয়ে সিংহাসনে বসে থাকলে তো আর চলছে না। এখন রীতিমতো লড়াই করতে হবে। আমরা এমন রাজা চাই যে একাই 100 পাঠান ঠেকাতে পারে। 2 দলে প্রচণ্ড তর্ক, শেষে হাতাহাতি হওয়ার জোগাড়। অজয় সিংহ বললেন, তোমরা স্থির হও, স্থির হও তোমরা। আমি যা বলি শোনো।
তোমরা তো জানো ভীল সর্দার মুঞ্জোর সেদিন কেল্লা লুট করে গেছে। আমাদের সাধ্য হয়নি যে তাদের বাধা দিই। সেই রাত্রে ডাকাত এই কেল্লা থেকে চিতরের রাজমুকুট নিয়ে পলায়ন করেছে। শুধু তাই নয়, আমি সংবাদ পেয়েছি সে নাকি আবার সেই রাজমুকুট মাথায় দিয়ে নিজেকে রাজস্থানের রাজা বলে প্রচার করেছে। সূর্যবংশের এই ঘোর অপমানের একমাত্র প্রতিকার সেই রাজমুকুট উদ্ধার করা। হাম্বির আর সুজন দুজনেই এখন উপযুক্ত। দুইজনের মধ্যে যিনি সেই পাপ আত্মার মুন্ড সমেত মুকুট উদ্ধার করতে পারেন তিনি রাজ্যের অধিকারী হন। কৃতজ্ঞ ভীল যে মাথায় মেবারের রাজমুকুট ধারণ করতে সাহসী হয়েছে সে মাথা শীঘ্র আমি চাই, নচেত আমার জীবনে মরেও শান্তি নেই। মেবারের দুই উপযুক্ত রাজকুমার বর্তমান থাকতে যদি সে মুকুট উদ্ধার না হয় তবে জানলেম মেবারের সূর্যবংশ আজ নির্বংশ হয়েছে। রাজ্যে বীর নেই, রাজ সিংহাসন ভীল আর পাঠানের পাওয়াই শ্রেয়। কেল্লার যত সৈন্য, যত অস্ত্র আছে দুই কুমার ইচ্ছা মতো ব্যবহার করুন। আজ সভা ভঙ্গ করো। কোলাহলের মধ্যে রাজসভা ভঙ্গ হল। তার পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিজের বন্ধুবান্ধব সৈন্য সামন্ত নিয়ে সুজন বাহাদুর ডাকাত ধরতে চললেন। আজ তিনি ভারী ব্যস্ত। অন্যদিন বেলা 11টার পূর্বে সুজন বাহাদুরের ঘুম ভাঙত না, আর আজ তিনি ভোর হতে না হতেই প্রস্তুত। এত ব্যস্ত যে হাম্বিরকে সঙ্গে ডেকে নিয়ে যান তারও সময় হল না। কেল্লার জনপ্রাণী উঠতে না উঠতে বড় কুমার সুজন সিংহ দলবল নিয়ে বেরিয়ে পড়লেন। দু একজন সামন্ত জিজ্ঞেস করলেন, কই ছোট রাজকুমার গেলেন না? সুজন সিংহ হেসে বললেন, তিনি একটু আরাম করছেন। চলো আমরা আগে যাই, তিনি আহারাদি করে পরে আসবেন খন। অমনি একজন খোসামুদে রাজপরিষদ বলে উঠল, চলুন আমরা আগে তো গিয়ে ডাকাতের বাসা ঘেরাও করি, পরে না হয় ছোট কুমার এসে তার মুন্ডুটা কেটে নিয়ে যাবেন। অন্যজন বললে, রানার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, এ কি আর যার তার কর্ম, বুকের পাটা চাই। আরে ডাকাত বলে ডাকাত, একেবারে মুঞ্জ ডাকাত। নামে যার দেশশুদ্ধ থরহরি কম্প, তাকে ধরতে কিনা ছোট কুমার, হাতি মারতে পতঙ্গ। ওর মধ্যে কোনো এক মন্ত্রীপুত্র বলে উঠল, না হে না, রাজবুদ্ধির মধ্যে প্রবেশ করা কি তোমাদের কর্ম? কণ্টক দিয়ে কণ্টক উদ্ধার, বুঝলে কি না? সুজন সিংহ হেসে বললেন, না হে না, তোমরা জানো না হাম্বিরের গায়ে বেশ শক্তি আছে। তবে কি জানো, ছেলে মানুষ এখনো হাড় পাকেনি। আমি এবার লড়াই থেকে এসেই তাকে রীতিমতো কুস্তি শেখাবার বন্দোবস্ত করছি, দেখো না। এদিকে সকালে উঠে হাম্বির একখানা পুরনো তলোয়ার আর একখানা ছোরা শান পাথরে ঘষে ঘষে সাফ করছিলেন। ছোরাখানা পিতা অরিসিংহে আর তলোয়ারখানা উজলা গ্রামের দাদামশায় হাম্বিরকে দিয়ে গিয়েছিলেন। আজ কতকাল পরে শান পেয়ে অস্ত্র দুখানা বর্ষার জল পেয়ে নদীর স্রোতের মতো ক্রমে ক্ষুরোধার হয়ে উঠল। হাম্বির বসে বসে অস্তরে শান দিচ্ছেন, এমন সময় লক্ষ্মী রানী সেখানে এসে বললেন, এখানে বসে কি করছিস? জানো না মা, ডাকাত ধরতে যেতে হবে, তাই অস্তর দুখানা শান দিচ্ছি। হা কপাল, তুমি এখনো অস্ত্র শান দিচ্ছ, আর ওদিকে যে সুজন সিং সৈন্য সামন্ত নিয়ে ডাকাত ধরতে গেল। তোর চেয়ে তো সে কাজের লোক দেখি, লোকে কেবল তার মিছে দুর্নাম রটাই বুঝলাম। হাম্বির যেন তার মায়ের কথায় একটু আশ্চর্য হয়ে বললেন, তাই তো মা, দাদা তো আমায় ডেকে গেলেন না। রাজত্বটা দেখছি আমার কপালে নেই। যাই হোক, আমি ছাড়ছি নে। এই কথা বলে হাম্বির দ্বিগুণ উৎসাহে তলোয়ারে শান দিতে লাগলেন। রানীমা বললেন, যা যা, বেলা হলো, এখন কিছু খেয়ে আয়, আমি ততক্ষণ এ দুখানায় শান দিচ্ছি। হাম্বির উঠে গেলেন।
লক্ষ্মী রানী বসে বসে অস্তর শান দিতে লাগলেন। রাজপুতের মেয়ে বাটনা বাটা কুটনো কোটার চেয়ে অস্তরে শান দেওয়া ভালো বোঝেন। তার হাতে পড়ে অস্তর দুখানা কিছুক্ষণের মধ্যেই চকচকে ঝকঝকে হয়ে উঠল। হাম্বির ফিরে এলে রানীমা তার হাতে ছোরাখানা দিয়ে বললেন, এই দেখ দেখি, এটাই যেন ফাট ধরেছে বোধহয়। আঁকা বাঁকা যেন কিসের দাগ দেখছি। এখানায় তো কোনো কাজই হবে না। হাম্বির বললেন, বলো কি মা, বাবার হাতের ছোড়া কাজে লাগবে নাকি? দাও তো দেখি, একবার ভালো করে দেখি। হাম্বির ছোরাখানা নিয়ে এদিক ওদিক ফিরিয়ে দেখলেন, কিছু বোঝা গেল না। মনে হলো যেন ছোরার ফলকটার একদিক থেকে আর এক দিক জুড়ে একটা আঁকা বাঁকা ফাটল। ফাটল কি রক্তের দাগ চেনা যায় না। হাম্বির বললেন, তাই তো, এটা তো কিছু বোঝা গেল না, ভালো করে দেখতে হবে। আমা, তুমি অস্তর দুখান আমার ঘরে রেখে দিও, আমি একবার মহারাজের সঙ্গে দেখা করে আসি। একটা ভালো ঘোড়া দেখে নিতে হবে। অজয় সিংহ আজ সভায় যাননি, শরীর অসুস্থ, নিজের মহলে বিশ্রাম করছিলেন। হাম্বিরকে আসতে দেখে বললেন, সে কি, তুমি যাওনি? সুজন তো অনেকক্ষণ রওনা হয়েছেন। আগে একটা ঘোড়া বেছে নিতে কিছু বিলম্ব হবে, আমি আজ সন্ধ্যাকালেই রওনা হব। লোকজন তো সব বড় কুমারের সঙ্গে চলে গেছে, তুমি একা পথ চিনবে কেমন করে? আগে একজন শিকারীর সঙ্গে বন্দোবস্ত করেছি, সেই আমাকে ডাকাতের আড্ডা দেখিয়ে দেবে। আমি মনে করেছিলাম লোকজন নিয়েই যাব, কিন্তু পরে ভেবে দেখলুম মঞ্জু ভিল যেরকম দুর্দান্ত, তার সঙ্গে লোকজন নিয়ে পেরে ওঠা অসম্ভব। কৌশলে কার্যসিদ্ধি করা চাই। বেশ, যা ভালো বোঝো তাই করো। আশীর্বাদ করি, জয়ী হও। হাম্বির রানাকে প্রণাম করে বিদায় হলেন। হাম্বির নিজের ঘরে বিশ্রাম করছিলেন। লক্ষ্মী রানী এসে বললেন, ওই তোর যাবার কি হলো? তোর তো লড়াইয়ে যাবার কোনো চেষ্টাই নেই দেখছি। ভয় পেলি নাকি? এই যে বললি ঘোড়া ঠিক করতে যাচ্ছি, আর এদিকে ঘরে এসে ঘুম দিচ্ছিস। হাম্বির একটুখানি হেসে বললেন, রোচো মা, ডাকাত ধরতে যাওয়া কি সহজ ব্যাপার? একটু ভেবে নিতে দাও, ফোন দিয়ে আটতে দাও। এ কি বুনো শুয়োর যে যাব আর জনারের শীষে গেঁথে আনবো? লক্ষ্মী রানী বুঝলেন হাম্বির মুখে তামাশা করছেন, কিন্তু মনে মনে যেন কি একটা মতলব স্থির করে বসে আছেন। তিনি হাম্বিরের দিকে চেয়ে বললেন, বটে, আমার সঙ্গে তামাশা হচ্ছে? একটা জনারের শীষ দিয়ে বুনো শুয়োর গেঁথে আন, তবে বাহাদুরি বুঝি। দেখা যাবে তোমার ওই পুরনো তলোয়ার আর দাগি ছোড়ায় কত দূর কি করো। আচ্ছা, এখন বল দেখি তোর মতলব কি? তারপর মায়েতে ছেলেতে সেই নির্জন ঘরে সারা দিন কত কি পরামর্শ হলো। সন্ধে হয় হয় রানী লক্ষ্মী বললেন, তুই তবে প্রস্তুত হ, আর বিলম্ব করলে রাত্রি হয়ে পড়বে। আর প্রস্তুত কি, এই যেমন আছি তেমনই যাব। দেখো তো মা, আমার ঘোড়াটা এলো কিনা। রানী উঠে গেলেন। হাম্বিরের ঘোড়া প্রস্তুত হয়ে এলো। তিনি হাসতে হাসতে বললেন, দেখা যাক মা, পুরনো তলোয়ার, দাগি ছোড়া আর এই বেতো ঘোড়াটা নিয়ে কতদূর কি করতে পারি। মা আশীর্বাদ করলেন, জয়ী হও। হাম্বির সেকেলে তলোয়ার কোমরে গুঁজে সামান্য বেশে সেই বেতো ঘোড়ায় চড়ে বসলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হয়ে এল। সূর্য অস্ত গেলে হাম্বিরকে নিয়ে সেই বেতো ঘোড়া খটর খটর করে গ্রাম ছাড়িয়ে বনের পথে প্রবেশ করলে। আরাবল্লী পর্বতের নিবিড় বনচ্ছায়ায় ঘোর অন্ধকার, দুহাত তফাতে লোক চেনা যায় না। হাম্বির তাঁর বেতো ঘোড়াটাকে একদিকে ছেড়ে দিয়ে কালো কম্বল মুড়ি দিয়ে নিঃশব্দে সেই বনের অন্ধকারে লুকিয়ে পড়লেন। ছায়ার সঙ্গে যেন একটা ছায়া মিলিয়ে গেল।
যেমন শিকারের সন্ধানে বাঘ ফেরে, তেমনি সেই অন্ধকার বনে হাম্বির নিঃশব্দে অতি সন্তর্পণে গিরি নদীর পারে পারে ঘন বনের ধারে ধারে পাহাড়ের গহ্বরে গহ্বরে ডাকাতের সন্ধান করে চললেন। তৃষ্ণার সময় নদীর জল, ক্ষুধার সময় গাছের ফল, ঘুমের সময় পর্বতের গহ্বর, এমনি করেই হাম্বিরের দিন কেটে চলল। যেসব মহাবনে মানুষের চলাচল নেই, দিবারাত্রি যেখানে কেবল সবুজ অন্ধকার আর বাঘ ভাল্লুকের গর্জনে পরিপূর্ণ, দিনের পর দিন হাম্বির সেই মহাবনের ভেতর ঘুরে বেড়াতে লাগলেন। বনের আর অন্ত নেই। একদিন ঘোর অমাবস্যার রাত্রি, বনের ভেতর দিয়ে পথ দেখে চলা অসম্ভব। হাম্বির একটা প্রকাণ্ড শাল গাছে চড়ে এদিক ওদিক চেয়ে দেখছেন আর মনে মনে ভাবছেন, ধুর ছাই, ডাকাতের সন্ধান কি পাওয়া যাবে না? আজ তো এই অন্ধকারে আর পথ চলা অসম্ভব। আজ রাত্রিটা দেখছি এই গাছেই কাটাতে হলো। উফ, বনের তলায় মশাগুলো একেবারে ভন ভন করে ডাকছে, দেখো। উফ, এত মশার ভনভনানি আর ওই বাঘের গর্জন কোনোদিন তো শুনিনি। যাই হোক, আজ রাত্রিতে আর মাটিতে পা দেওয়া নয়। এ বনটায় তত গাছপালা নেই, কিন্তু জীবজন্তু দেখছি অনেক আছে। হাম্বির নিজেকে বেশ করে গাছের সঙ্গে বেঁধে নিদ্রা গেলেন। অনেক রাত্রে হাম্বিরের ঘুম ভাঙল। তিনি দেখলেন আকাশের একদিকে রাঙা আলো দেখা দিয়েছে। সকাল হয়েছে ভেবে হাম্বির উঠে বসলেন, কিন্তু সকাল হলো তো পাখি ডাকে না কেন? তবে কি ভ্রম হলো নাকি? হাম্বির বেশ করে চারিদিকে দেখতে লাগলেন। সেই সময় যেন দুজন মানুষে সেই শাল গাছের তলায় কথা কইছে শোনা গেল। লোক দুটোর কথা বোঝা গেল না, কিন্তু দু একবার মুঞ্জ ডাকাতের আর সুজন বাহাদুরের নাম বেশ স্পষ্ট শুনতে পেলেন। হাম্বির আস্তে আস্তে গাছের ডাল বেয়ে খানিকটা নেমে এসে কান পেতে শুনতে লাগলেন। দুই পাহাড়িতে কথা হচ্ছে। ওরে ভাই বদ্রি, তুই এখনো সর্দারকে মুঞ্জু মুঞ্জু বলিস, তাই তো সে ছুটে যায়। মঞ্জুকে মঞ্জু বলবো না তো কি? সে কি জানে না যে আমি তার চাচা হলেম? ওরে ভাই, সে কি এখনো চাচা ফাচা মানে? যেদিন থেকে সেই রাজপুতগুলোকে আর রানার ছেলেকে লড়ে হারিয়ে দিয়েছে, সেই দিন থেকে তার মাথা বিগড়ে গেছে। সে এখন চায় আমরা যেন তাকে রানা আর তার ছেলেকে কুমার বলি। রেখে দে তো রানা, রেখে দে তোর কুমার। আমি তোদের চিরকাল বলবো মুঞ্জ আর ভুঞ্জ। তবে ভাই রঞ্জু, আজ তুই লাশ দেখতে চলেছিস কেন? সর্দার আজ মেয়ের বিয়েতে মৌয়া খেয়ে নেশা করেছে, তোকে দেখলেই মাথা কাটতে আসবে। ওরে, এ কি আর বলিদানের মোষ পেয়েছিস যে টক করে হাঁড়ি কাঠে মাথা দেবে? চল এখন নাতনির বিয়েতে একটু আমোদ করা যাক। বাজে কথায় কেবল রাত কাটালি। লোক দুটো হনহন করে উত্তর মুখে চলল। হাম্বির এতক্ষণে বুঝলেন তিনি ডাকাতের আড্ডায় এসে পড়েছেন। দূর থেকে মাদল আর ঝাঁঝরের হুম হুম ঝুমঝুম আওয়াজ অস্পষ্ট শোনা যাচ্ছে। মশালের আলো আকাশের একদিক রাঙিয়ে তুলেছে। হাম্বির তাড়াতাড়ি গাছ থেকে নেমে সেই লোক দুটোর সঙ্গ নিলেন। কতদিন কেটে গেছে। সুজন বাহাদুর ডাকাত ধরতে না পেরে কৈলোরের কেল্লায় ফিরে এসেছেন। হাম্বিরের কিন্তু কোনো খবর নেই। সকলেই বলছে নিশ্চয়ই তিনি ডাকাতের হাতে কাটা পড়েছেন। এমন সময় একদিন মহারানার সভায় হাম্বিরের এক পত্র এলো। হাম্বির উজলা গ্রাম থেকে লিখেছেন তিনি উজলা গ্রামে মুঞ্জ বাহাদুরকে মেওয়াড়ের রানা করে রাজসিংহাসন দিয়েছেন। অজয় সিংহ অবাক হলেন। হাম্বির মেবারের সিংহাসন দেবার কে? সে তো পাঠানদের হাতে। সেই পত্রে এও লেখা রয়েছে যে এখন যেহেতু মুঞ্জ বাহাদুর মেওয়াড়ের রানা হয়ে গেছেন, তাই তিনি উল্টে হাম্বিরকে
কৈলোরের কেল্লা আর 100খানা গ্রাম জায়গির হিসেবে দিয়েছেন। সুতরাং হাম্বির এখন কৈলোরের কেল্লার অধিপতি। অজয় সিংহ যদি সহজে কেল্লা ছেড়ে দেন তো ভালো, নচেত লড়াই নিশ্চিত। এবং মুঞ্জ বাহাদুর সশরীরে সগণে এসে কেল্লা দখল করবেন এ বিষয়ে সন্দেহ নাস্তি। শুনে সুজন সিংহ বলে উঠলেন, দেখলে দেখলে ছোকরার কাণ্ডটা দেখলে? সে কি মনে করেছে দুমুঠো ডাকাতের দল নিয়ে মেবারে সিংহাসন দখল করবে? এত বড় স্পর্ধা! অজয় সিংহ বললেন, হাম্বির কি এত দূর নীচ হবে? এ তো আমার বিশ্বাস হয় না। চিঠিটা কেমন কেমন শোনাচ্ছে না? রাজমন্ত্রী বললেন, কথাটা যদিও বিশ্বাসযোগ্য নয়, কিন্তু কিছু বলাও যায় না। আমার মনে হয় প্রস্তুত হয়ে থাকাই ভালো। আজকালকার ছেলে কখন কি করে বসে বলা যায় না। সুজন সিংহ বললেন, তবে একবার মেবারের সমস্ত সামন্ত সর্দারকে খবর পাঠানো যাক। না না, তাতে কাজ নেই। এ কি পাঠান বাদশাহ আসছে যে সামন্ত সর্দারদের খবর পাঠাতে হবে? লোকে যে হাসবে। সকলকে সাবধানে থাকতে বলো, হঠাৎ কেল্লায় ডাকাতি না হয়। আর হাম্বিরকে লিখে দাও, সে যেন এমন দুঃসাহসের কাজ না করে। আর একদল সৈন্য নিয়ে তুমি উজলা গ্রাম থেকে ডাকাতের দল তাড়িয়ে দাওগে। আর পারো তো হাম্বিরকে বেঁধে আনো। সুজন সিংহ যে আজ্ঞে বলে উঠে গেলেন। কিন্তু তিনি মুঞ্জ ডাকাতের হাতে একবার পড়েছিলেন। সে যে কেমন ডাকাত বেশ চিনেছেন। ঘরে গিয়ে রাজবৈদ্যকে দিয়ে মহারানাকে বলে পাঠালেন, শরীর তার বড় অসুস্থ, কিছুদিন বিশ্রাম করতে পারলে ভালো হয়। ডাকাত ধরতে সেনাপতিকে পাঠালে চলে না? অজয় সিংহ বললেন, আচ্ছা, তাই হবে। সেদিন রাত্রে অজয় সিংহ লক্ষ্মী রানীর সঙ্গে দেখা করে হাম্বিরের পত্র দেখালেন। রানীমার অন্দরমহলে সেনাপতির তলব হল। তারপর হাম্বিরের নামে চিঠি নিয়ে সেনাপতি বিদায় হলেন। তার ওপর হুকুম রইল, হাম্বিরের পরামর্শ মতো খুব সাবধানে কাজ করবে। ওদিকে উজলা গ্রামে শেয়াল রাজার মতো মুঞ্জ বাহাদুর রাজ্য সিংহাসন আলো করে বিরাজ করছেন। ডাইনে বামে গম্ভীরমল আর চুয়োমল, দুই নতুন মন্ত্রী কানে কলম গুঁজে বসে আছেন। আর রাজসভায় আছেন হাম্বির আর উজলা গ্রামের দু একটা পেটমোটা জোদ্দার আর দু চারটে কালো মুস্কো পাহাড়ি ভীল। একজন গরিব প্রজা খাজনা দিতে পারেনি, রাজার লোক তাকে বেঁধে এনেছে। মুঞ্জ রাজা হুকুম দিলেন, এই, ওর মাথা কাটো। অমনি হাম্বির কানে কানে তাকে বললেন, এরকম করলে প্রজালোক খাপ্পা হবে, ওকে কিছু বকশিস দিতে হুকুম হোক। অমনি 2 মোহর ইনাম হয়ে গেল। গরিব প্রজা দুহাতে সেলাম ঠুকে বিদায় হল। মনে মনে বললে, রাজা তো হাম্বির, এটা তো ডাকাতের সর্দার, ওর কি দয়া মায়া আছে? এমন সময় কৈলোরের কেল্লা থেকে সেনাপতি এসে মুঞ্জ বাহাদুরের সঙ্গে দেখা করলেন। কথা স্থির হল, মহারানা অজয় সিংহ কৈলোরের কেল্লা হাম্বিরকে দিয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে কাশীবাস করুন, তার খরচপত্র রাজভাণ্ডার থেকে দেওয়া হোক। আর হাম্বির ভীল রাজার মন্ত্রী হয়ে রাজ্য শাসন করুন। সেজন্য তাকে সমস্ত খরচ খরচা, মাসিক 6000 তনখা ও চিতোরের কেল্লাটিকে জায়গির হিসেবে দেওয়াই স্থির হল। গম্ভীরমল শর্ত আওড়ালেন। চুয়োমল ইকবারনামা লিখে হুজুরে পেশ করলেন। কিন্তু হুজুর তো পড়তে জানেন না। কলম হাতে হাম্বিরের দিকে চাইলেন। হাম্বির বললেন, এসব পাকা দলিলে কলমের সই দেওয়া ভালো নয়। আমি বলি মহারাজ, এতে পাঞ্জা মোহর করে দিলেই ভালো হয়। মুঞ্জ বাহাদুর 2 হাতে কালি মেখে দলিলের পিঠে হাতের ছাপ লাগালেন। সেনাপতি দলিল নিয়ে বিদায় হলেন। মুঞ্জ বাহাদুর হাম্বিরের দিকে চেয়ে হাসতে হাসতে বললেন,
अरे ये तो बड़ो मजा। हाँ? लड़ाई नहीं, हंगामा नहीं, एक हाथेर छापे काज साफ। हाँ? अच्छा, दिल्लीर बादशाहके एमनই একটা পাঞ্জা পাঠিয়ে ওই চিতোরের কেল্লাটা দখল নিলে হয় না? কে? হ্যাঁ? আগে মেবার দখল করে নেওয়া যাক, তারপর দিল্লি পর্যন্ত ঠেলে যাওয়া যাবে। এখন একটু আমোদ আহ্লাদের হুকুম হোক। রানার সেনাপতি আমাদের জাকজমক দেখে যাক। মুঞ্জ রাজা বললেন, বন্ধু, তুমি যেমন ভালো বোঝো তেমনই করো, কিন্তু দেখো মাদলের বাজনা আর ওই মহুয়ার কলসিটা নিতে ভুলো না। হ্যাঁ, ও দুটো না থাকলে আমোদ হবে না, কি তাই তো? হাম্বির ভারে ভারে মহুয়ার কলসি দলে দলে মাদলের ব্যবস্থা করলেন। উজলা গ্রামে ভীল রাজার রাজপ্রাসাদে আমোদের ফোয়ারা খুলে গেল। সেনাপতি এলেন, গম্ভীরমল এলেন, চুয়োমল এলেন, হাম্বির এলেন, গ্রামের প্রজালোক, পাড়া প্রতিবেশী যে যেখানে ছিল সকলে এলো। আর সেই সঙ্গে এলো সাদা কাপড়ে ভদ্রলোক সেজে একদল রাজপুত সৈন্য। রাত্রি প্রায় শেষ হয়েছে, গ্রামবাসীরা যে যার ঘরে ফিরেছে। ভিলের দল মহুয়ার কলসি খালি করে যেখানে সেখানে গড়াগড়ি যাচ্ছে। সেই সময় হাম্বির তাঁর বেতো ঘোড়ার পিঠে একটা রক্তমাখা চটের থলি চাপিয়ে উজলা গ্রাম থেকে বিদায় হলেন। সেনাপতির ওপর ভীল রাজার রাজপ্রাসাদ জ্বালিয়ে দেওয়ার হুকুম রইল। হাম্বির যেমন সন্ধেবেলায় বেতো ঘোড়ায় চড়ে কৈলোরের কেল্লা থেকে বেরিয়েছিলেন, ঠিক তেমনই সন্ধেবেলা সেই বেতো ঘোড়ায় চড়ে কতদিন পরে রাজমুকুট সমেত মুঞ্জ ডাকাতের মুন্ড নিয়ে ফিরে এলেন। কেল্লায় জয় জয়কার পড়ে গেল। মহারানা সেই ভিলের কাঁচা রক্তে হাম্বিরের কপালে রাজ টিকা লিখে দিয়ে বললেন, রাজপুতের নিয়ম, সিংহাসনে বসবার আগে টিকা কাজের ব্রত সাঙ্গ করতে হয়। আজ এই শত্রুর রক্তে তোমার এই ব্রত উদযাপন হলো। আজ থেকে সিংহাসন তোমার, রাজমুকুট তোমার। কিন্তু মনে রেখো, মেবারের মুকুট উদ্ধার হলো বটে, রাজ্য কিন্তু এখনো পাঠানের হস্তগত। তারপর মহারানা সুজয় সিংহকে ডেকে 5 হাতিয়ার আর একটা ঘোড়া দিয়ে বললেন, তুমি মেবার ছেড়ে দক্ষিণ দেশে যাও। সেখানে তোমার ক্ষমতা থাকে তো নতুন রাজত্ব করো গিয়ে। মনে ভেবো না যে তোমাকে আমি স্নেহ করি না, কিন্তু আমি বেশ বুঝছি তোমার নির্বাসনে মেবারের মঙ্গল আর তোমারও মঙ্গল। আর যদি ভগবানের ইচ্ছা হয় তবে তোমার সন্তানরা একদিন দক্ষিণ দেশে অখণ্ড রাজ্য বিস্তার করবে। যাও, মনে রেখো তুমি সূর্য বংশের সন্তান। তোমা হতে যেন এই বংশের কলঙ্ক না হয়। নিজের উপর নির্ভর করো, তবেই বড় হতে পারবে। যাও। শুনলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প হাম্বির। নাট্যরূপ সুজাতা ভট্টাচার্য। পরিচালনায় দেবলীনা আচার্য। বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার। সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য আর.জে. শেখর। অরিসিংহ কুশল ভট্টাচার্য। লক্ষ্মী দেবশ্রী মুখার্জি। লক্ষ্মীর বাবা সমীর কুমার চরিত। পদ্মিনী মৌমি দত্ত। অজয় সিংহ সুদীপ্ত ঘোষ। রানীমা মেরি চক্রবর্তী। সুজন সিংহ সায়ন্তন ঘোষ। হাম্বির বিকি দাস। বালির
পরে রক্তের দাম। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।